ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দিষ্টভাবে প্রত্যেকটি তথ্য প্রকাশ করা হয়েছে। ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা কোনোভাবেই আসে না। কাশ্মীর ইস্যুর ন্যারেটিভ বদলে দিয়েছে, এটি অপারেশন সিঁদুরের সবচেয়ে বড় সাফল্য। কাশ্মীর প্রসঙ্গে আমেরিকার নাক গলানো মানেও না, কেউ নাক গলাক ভারত চায় না। জগন্নাথ, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখছি এই মুহূর্তে অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে। এই যে এতটা এগিয়ে গিয়ে যাওয়ার পর তারপরে পিছিয়ে আসাটা কি ঠিক বলে মনে হচ্ছে আপনার, মানে ভারতের? দেখুন, অপারেশন সিঁদুরের মূল লক্ষ্য ছিল পাহেলগাঁওতে গত 22শে এপ্রিল ধর্মীয় পরিচয় জেনে যে 26 জন হিন্দুকে হত্যা করা হয়েছিল, 26 জন হিন্দু রমণীর মাথার সিঁদুর মোছা হয়েছিল, সেই সিঁদুর মোছার কাজ যারা করেছিল তাদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়েছিল তাদের উপর আঘাত হানা। এবং সেই কাজটি করার জন্য ভারতের 3 সেনা, বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনা, তারা যে ভূমিকা নিয়েছে এবং তার পরবর্তীকালে তারা তাদের সাফল্যের যে বিবরণ দিয়েছে তাতে এটা স্পষ্ট যে অপারেশন সিঁদুর যে কারণে, যে লক্ষ্য নিয়ে শুরু করা হয়েছিল সেই লক্ষ্য অর্জন করা গেছে, সাফল্য অর্জন করা হয়। সাফল্য অর্জন করার পর প্রধানমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন যে আপাতত এই অপারেশন সিঁদুর বন্ধ নয়, স্থগিত করা হচ্ছে, প্রয়োজনে আবার প্রহার করা হবে। এবং এ বিষয়ে আমি একটু বিস্তারিতভাবে আপনাদের বলতে চাই যে অপারেশন সিঁদুরের অন্য উরির ঘটনা, উরির সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই অপারেশন সিঁদুরের তাৎপর্য কোথায়। এই প্রথমবার ভারত বুঝিয়ে দিল যে ভারতের অপারেশন শুধুমাত্র পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কেউ ভাবতেও পারে না, সারা বিশ্ব ভাবতেও পারে না যে ভারত 7ই মে যে আক্রমণ চালিয়েছিল তা শুধু পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা লাইন অফ কন্ট্রোলের উপর না, এলওসির উপর না, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 100 কিলোমিটার ভেতরে ভাওয়ালপুরে, যেখানে জয়েশে মোহাম্মদের হেডকোয়ার্টার, মাসুদ আজাহার, যিনি কিনা 1999 সালে কান্দাহারের বিমান ছিনতাই করেছিলেন, তার যে মার্কাজ সুবহান আল্লাহ, সেই সুবহান আল্লাহর উপর হামলা চালিয়ে আসছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। তাতে তার ভাই মারা গেছেন, যিনি কিনা ওয়াল স্ট্রিট জার্নালের জার্নালিস্ট ড্যানিয়েল পার্লকে তার মাথা কেটে, মুন্ডু কেটে হত্যা করেছিলেন। যে আমেরিকান সাংবাদিকের হত্যার পরেও যে আমেরিকা যে বাহালালপুরে দ্রোণ অব্দি পাঠাতে পারেনি, সেখানে আমাদের বায়ুসেনা গিয়ে বোম মেরে, মিসাইল মেরে ধ্বংস করে এসছে। শুধু বাহালালপুর না, মুরিদকে থেকে মুম্বাই হামলা 26/11, যে মুম্বাই হামলার মূল আজমাল কাসবকে লঞ্চ করা হয়েছিল, সেখানকার টেররিস্টদের পাঠানো হয়েছিল, লস্করে তৈবার হেডকোয়ার্টার, সেই মুরিদকে ধ্বংস করা হয়েছে। এরকম আরো কোটলি থেকে শুরু করে আরো অনেকগুলি টেরর ক্যাম্পে, প্রায় 9টি টেরর ক্যাম্পে ভারত হামলা করে। এবং ভারত পরিষ্কারভাবে বোঝাতে চায় যে লক্ষ্য শুধুমাত্র উগ্রপন্থা এবং জঙ্গিদের কেন্দ্রগুলি, জঙ্গিদের আশ্রয়স্থলগুলি, জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে আঘাত করা। লক্ষ্য পাকিস্তানের সাধারণ নাগরিক বা পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশনের উপর, সেনার উপর আঘাত করা নয়। কিন্তু পাকিস্তান এই যুদ্ধকে, ভারতের টেররিস্টদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধকে নিজেদের যুদ্ধ বলে মনে করে। পাকিস্তান সেনা, পাকিস্তান বায়ুসেনা এর মধ্যে নিজেকে জড়ায় এবং নিজেকে জড়িয়ে আপনারা দেখেছেন যে পতঙ্গের মতো সোয়ার্ম ড্রোন এবং মিসাইল বারবার পাঠাতে থাকে। আমাদের বায়ুসেনা, আমাদের আকাশতীর সিস্টেম, ইন্ডিজেনিয়াস সিস্টেম এবং আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম বারবার প্রমাণ করে দেয় যে একটিও পাকিস্তানের ড্রোন, পাকিস্তানের মিসাইল আমাদের কোনো স্থান আঘাত করতে পারেনি। আমরা আকাশেই তাদেরকে খতম করে দিয়েছি। এবং শুধু খতম করিনি, আমরা লাহোর বিমানবন্দরে, লাহোরে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেমের রেডার সিস্টেমকে আমরা আঘাত করেছি। এবং শুধু লাহোর না, আরো কয়েকটি জায়গায় আমরা এয়ার ডিফেন্স সিস্টেমকে আঘাত করেছি। এরপরেও যখন পাকিস্তান দিল্লির উদ্দেশ্যে মিসাইল লঞ্চ করে, সেই মিসাইল আমরা সিরসা, হরিয়ানার সিরসা বর্ডারে নামিয়ে দিয়েছি এবং ডিসাইসিভলি ভারতের বায়ুসেনা ঠিক করে যে আমরা মারব এবং বেদম মারব। এবং এই বেদম মারার কাহিনীতে আপনারা দেখেছেন যে পাকিস্তানের ভেতরে ঢুকে
আমরা পাকিস্তানের 11টি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত করেছি। এর মধ্যে নূর খান, রফিকি, মুরিদ, সুক্কুর, সিয়ালকোট, পারসুর, চুনিয়ান, সারগোদা, স্কারদু, ভোলারি, জ্যাকবাবাদ উল্লেখযোগ্য। অর্থাৎ লেংথ অ্যান্ড ব্রেথ করাচি থেকে শুরু করে স্কারদু বা গিলগিট বাল্টিস্তানের স্কারদু পর্যন্ত পাকিস্তানের পুরো সীমানা জুড়ে যেখানেই বায়ু মূল ঘাঁটিগুলি রয়েছে সেখানে আমরা আঘাত করেছি। সারগোদার কাছে পাঞ্জাব প্রভিন্সে কিরানা হিলস, যেটা মনে করা হয় পাকিস্তানের পারমাণবিক শক্তির বা পারমাণবিক নিউক্লিয়ার মিসাইলগুলির স্টক পাইল করা আছে, আমরা সেই টানেলের মুখে অব্দি গিয়ে বোম মেরে চলে এসেছি, মিসাইল মেরে চলে এসেছি। ব্রহ্মোস মিসাইল, রাফায়েলের জেট, আমাদের হ্যামার বম্বিং সিস্টেম, আমাদের স্ক্যাল্প মিসাইল গিয়ে একের পর এক প্রিসাইজ টার্গেট করে ওদের 20% যে পাকিস্তান এয়ারফোর্সের যে অ্যাসেট তা আমরা ধ্বংস করে দিয়েছি। আপনারা দেখেছেন সারগোদা এয়ারপোর্টের রানওয়ের কি অবস্থা, আপনারা দেখেছেন নূর খানের রানওয়ের কি অবস্থা, আপনারা দেখেছেন রফিকির রানওয়ের কি অবস্থা। এবং পাকিস্তানের আর্মিরা এত চেষ্টা করেও এগুলি লুকাতে পারেনি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দিষ্টভাবে প্রত্যেকটি তথ্য প্রকাশ করা হয়েছে। পাকিস্তান সেনা দাবি করেছিল পাকিস্তান এয়ারফোর্স নাকি আমাদের আদমপুর এয়ারবেসটাকে গুঁড়িয়ে দিয়েছে। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আদমপুরে গেছেন। আপনারা সেই আদমপুর রানওয়েতে প্রধানমন্ত্রীজির বিমান নেমেছে। শুধু বিমান নামা নয়, প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছেন তখন তার পেছনে S-400 যে মিসাইল সিস্টেম সেটাও দেখা যাচ্ছে। এবং ওই আদমপুর এয়ার স্টেশনে এয়ার ওয়ারিয়ার বা বায়ুসেনার যারা সৈনিকরা রয়েছেন তাদের জোশ দেখে আপনারা বুঝতে পারছেন যে আদমপুর সহি সালামত শুধু আছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এখনো অব্দি হিম্মত হয়নি যে তারা কিরানা হিলস, সারগোদা, নূর খান, ইসলামাবাদের চাকলালা, রাওয়ালপিন্ডির কাছে বিমানবন্দর, এইসব কোথাও গিয়ে দেখানো যে সেই বিমানবন্দরগুলি ঠিক আছে। এমনকি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেও আমরা আঘাত করেছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে যুদ্ধবিরতি কে চাইল? একদিন 90 মিনিট, একদিন 26 মিনিটের আক্রমণে 9টি টেরর ক্যাম্প খতম, আর একদিন 90 মিনিটের আক্রমণে 11টি বায়ুসেনা ঘাঁটি শেষ, মিলিটারি ইনস্টলেশন শেষ। আমাদের INS বিক্রান্ত থেকে শুরু করে নেভাল ফ্রিগেট গুলিও নেভাল ফরমেশনও রেডি ছিল এবং অ্যাগ্রেসিভ পশ্চারে যে কোনো সময় তারা করাচি বন্দর অ্যাটাক করবে। কিন্তু আমরা তাদের দেখেছি এই মানে একেবারে ইন্দিরা গান্ধী সঙ্গে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলনা করা হচ্ছিল। ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা কোনোভাবেই আসে না। তার কারণ ইন্দিরা গান্ধীর সময়কার 71-এর যুদ্ধ, ইন্দিরা গান্ধীর 71-এর যুদ্ধে বাংলাদেশ ক্রিয়েশন, আমরা ইন্দিরা গান্ধীকে সেই সময় ভারতীয় জনতা পার্টি মা দুর্গার সঙ্গে তুলনা করেছিল। এটা একটা ভারতবর্ষের সেনার বাহিনীর বিরাট সাফল্য যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দেশ ভাগ হয়েছিল সেই দেশের থেকে আমরা আবার বাংলাদেশকে আলাদা করে দিতে পেরেছিলাম। মানুষের প্রত্যাশা ছিল যে নরেন্দ্র মোদী যখন এখন আছেন তার মানে বালুচিস্তান ভাগ হয়ে যাবে, খাইবার পাখতুনখোয়া ভাগ হয়ে যাবে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর একসাথে নিয়ে নেব। কিন্তু মনে রাখতে হবে 71-এর যুদ্ধে তখন না ভারত না পাকিস্তান দুটি নিউক্লিয়ার শক্তি ছিল। দুটো দেশের মধ্যে কারোর কাছে নিউক্লিয়ার শক্তি ছিল না। দ্বিতীয়ত ইন্দিরা গান্ধীর এত বড় সাফল্যের পরেও 90,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণের পরেও কিন্তু ইন্দিরা গান্ধী পাকিস্তান অকুপাইড কাশ্মীরটাকে তখন ফেরাতে পারেননি। দ্বিতীয়ত সেই সময় বাস্তবতা ছিল, ভারতবর্ষের রিয়েলিটি ছিল গ্লোবাল অর্ডার এবং ইন্টারনাল রিয়েলিটি ছিল। তখন ইন্দিরা গান্ধীর স্লোগান কি ছিল? গরিবি হটাও। অর্থাৎ দেশ তখন স্বাধীনতার পর 23-24 বছর পার করেছে, সার্ভাইভ করছে কোনোভাবে, ইকোনমিকে বড় করার চেষ্টা এবং গরিবই হঠাৎ অর্থাৎ গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত, আন্ডার ডেভেলপড দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার চ্যালেঞ্জ তৈরি করা। তো সেই সময়কার রিয়েলিটি এবং গ্লোবাল অর্ডারে তখন শীত যুদ্ধ বা কোল্ড ওয়ার চলছে, একদিকে রাশিয়া একদিকে আমেরিকা। তারপরে এরকমই একটি পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী যা করেছিলেন, আর এখনকার গ্লোবাল অর্ডারে আমাদের লক্ষ্য 2047 সালে উন্নয়নশীল দেশ থেকে ভারতকে উন্নত ভারতে পরিণত করা। আমরা এখন পৃথিবীর 5ম অর্থনীতির দেশ, আমরা এবছরই হয়তো 4র্থ অর্থনীতির দেশে পরিণত হব। আমরা আজকে সারা বিশ্বে নরেন্দ্র মোদীজির গ্লোবাল পজিশনিং যা, সেই গ্লোবাল পজিশনিং বলে দিচ্ছে যে আমরা পৃথিবীর যে নেতৃত্ব, পৃথিবীতে মানবতার নেতৃত্ব, সমরনীতি এবং কূটনীতির ক্ষেত্রে আমাদের কথা চলে। এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আমাদের লড়াইটা পাকিস্তানের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের থাকা উগ্রপন্থীদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। অপারেশন সিন্দুর সেই জঙ্গিবাদের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে যে লড়াইয়ের পূর্ণ সফলতা দিয়েছে এবং এই সফলতার পর
সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কাশ্মীর ন্যারেটিভটাই চেঞ্জ করে দিয়েছি। আমরা ভারতবর্ষের ওয়ার্ড ডক্ট্রিনটাই চেঞ্জ করে দিয়েছি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিয়েছেন যে এরপর থেকে কাশ্মীর নিয়ে যদি কথা হয় তাহলে কথা হবে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ফেরত আনা আর উগ্রপন্থা দমন নিয়ে। এতদিন পর্যন্ত কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে কি নিয়ে কথা হতো? পাকিস্তান বারবার কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে ইস্যু বানাতো এবং আলোচনার টেবিলে আসার চেষ্টা করতো। আমরা কাশ্মীর ইস্যুর ন্যারেটিভ বদলে দিয়েছি। এটি অপারেশন সিঁদুরের সবচেয়ে বড় সাফল্য। আমাদের ওয়ার্ড ডক্ট্রিন চেঞ্জ হয়ে গেছে। ভারত ঘোষণা করেছে যে এরপর থেকে এনি অ্যাক্ট অফ টেরর উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার এগেনস্ট ইন্ডিয়া। অর্থাৎ কোন রকমের জঙ্গিপনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মেনে নেবে। এবং আরো একটা জিনিস দেখুন, ৭১-এর যুদ্ধ বলুন বা তার পরবর্তীকালে বলুন, সিমলা চুক্তি সহ বাকি যে চুক্তিগুলি কংগ্রেসের আমলে হয়েছিল, নরেন্দ্র মোদী সে তোয়াক্কা করেনি। নরেন্দ্র মোদী বলেছেন যে সিন্ধু জল চুক্তি থেকে শুরু করে বাকি যা যা চুক্তি ক্যাপ্টেন অ্যাভেন্সে রাখা আছে তা একই অবস্থায় থাকবে, এর কোনো অন্যথা হবে না। পাকিস্তানের যদি জল না পায় সিন্ধু নদীর, তাহলে পাকিস্তানের ১৬ লক্ষ হেক্টর জমিতে চাষ হবে না, ফুড সিকিউরিটি উইল বি কম্প্রোমাইজড। এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সারা বিশ্বের কাছে যে বার্তা দিয়েছেন যে ভারতবর্ষ আর পাকিস্তানের নিউক্লিয়ার জুজু বা পারমাণবিক বোমা মারবো এই কথা বলার যে জুজু তা ভেঙে দিয়েছে। আমরা ওদের নিউক্লিয়ার হেডগুলি যেখানে থাকে, নিউক্লিয়ার সমরাস্ত্রের যে স্টক পাইল, সেখানে আমাদের রাফেলে গিয়ে হিট করে চলে এসছে এবং তার ফলে সারা বিশ্বকে ঝাঁপিয়ে পড়তে হয়েছে যে সেখানে তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা সেটা দেখার জন্য। দেখছি আমরা আমেরিকার যে এনার্জি শক্তি দপ্তর, সেখানকার বিশেষ বিমান যারা কিনা তেজস্ক্রিয়তা মাপতে পারে, তারা ওয়াশিংটন থেকে উড়ে এসে ইসলামাবাদ এবং ওই সার্গোদায় গিয়ে তেজস্ক্রিয়তা মাপছে। অর্থাৎ যা বার্তা দেওয়ার আমরা দিয়ে দিয়েছি। আমাদের নিউক্লিয়ার ডক্ট্রিনও আছে, নো ফার্স্ট ইউজ পলিসি। আমরা কখনো প্রথমে আঘাত করব না, কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি যে তোমার নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার মিসাইলগুলি বার করে প্লেনে তোলার আগেই তোমার নিউক্লিয়ার গুদামকে হিট করে দেওয়ার ক্ষমতা রাখি, তোমার এয়ার ডিফেন্স সিস্টেমকে আমি জ্যাম করে দেওয়ার ক্ষমতা রাখি। তোমার চীনের প্রস্তুত এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো মূল্য ভারত ইন্টিগ্রেট করে যেভাবে আক্রমণ করতে পারে সেই ক্যাপাসিটি তোমার নেই। তাই ৭১-এর যুদ্ধের থেকেও অপারেশন সিন্দুরের যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি মনে রাখতে হবে। সেই যুদ্ধ মূলত স্থলযুদ্ধ হয়েছিল, বায়ুসেনারও বিরাট ভূমিকা ছিল, কিন্তু এখানে যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোনের যুদ্ধ, মিসাইলের যুদ্ধ, আনম্যান এরিয়াল ভেহিকেলের যুদ্ধ, যেভাবে নতুন ভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমরা উই হ্যাভ অ্যাচিভড হোয়াট উই হ্যাভ ট্রাইড টু অ্যাচিভ। দাদা, আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরেকটি মন্তব্য করেছেন। তিনি কয়েকটি শব্দ ব্যবহার করছেন, যে টেরর ও টক এবং টেরর ও ট্রেড, এবং সেই একসঙ্গে চলতে। অপারেশন সিন্দুরের পরেতে এখন কাশ্মীর ইস্যুই হোক বা দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক নেতৃত্বই হোক, ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে তারা কি করতে পারে। আমাদের যে রোবাস্ট এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ তীর, পৃথিবীর বহু দেশ এখন এই আকাশ তীর কেনার জন্য ছুটে আসছে। ইন্ডিজিনিয়াস সিস্টেম, ভারত থেকে তৈরি করা। এবং সেই প্রধানমন্ত্রী তার দ্য গ্লোবাল পজিশনিং, দেশের পঞ্চম অর্থনীতির নেতা হিসেবে আজকে বলতে পারেন যে পাকিস্তানের সঙ্গে কথা বলবো না। টেরর অ্যান্ড টক একসাথে চলতে পারে না, জল এবং রক্ত একসাথে বইতে পারে না। আর সেই কারণেই পাকিস্তানকে এতদিনকার গত ৭৫ বছরে পাকিস্তানের সঙ্গে যে লং স্ট্যান্ডিং ইস্যুগুলো ছিল, সেই ইস্যুগুলোর বদলে দিয়ে রিরাইটিং অফ দ্য এনগেজমেন্ট, এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অপারেশন সিন্দুরের সবচেয়ে বড় সাফল্য। আপনাকে শেষ প্রশ্ন করছি, আমরা দেখলাম এই অপারেশন সিন্দুর চলাকালীন বা এই সময় আমরা দেখছি আমেরিকার যে ভূমিকা, আমেরিকা তো ভারতের বন্ধুস্থান দেশ, সেক্ষেত্রে তার ভূমিকা নিয়ে কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমেরিকার ভূমিকা নিয়ে সে দেশের রাষ্ট্রপতি যাই বলুক না কেন, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভারতের বিদেশ সচিব শ্রী বিক্রম মিশ্রি, ভারতের বিদেশ মন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী, তিনি অপারেশন সিন্দুর নিয়ে যে তিনবার তাদের যে বিবৃতি এবং তাদের যে বক্তব্য, তাতে কোথাও আমরা আমেরিকার আগ বাড়িয়ে যে মধ্যস্থতা করার কথা বলছেন তা আমরা স্বীকারই করি না। গতকাল প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে আমরা মধ্যস্থতা চাইও না, আর আমরা মধ্যস্থতা কারণ মানিও না। তার ফলে কে আগ বাড়িয়ে বারবার বলতে আসছে আমেরিকার কথা, সে কথা আমরা বলতে পারবো না। কিন্তু আমেরিকান যারা এক্সপার্ট, ডিফেন্স এক্সপার্ট, তাদের যা বিবৃতি বারবার আসছে, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকা বলছে
যে ভারত যেভাবে 10 তারিখ ভোরবেলাতে কিরানা হিলস এবং সার্গোদা এয়ারবেস, ইসলামাবাদের চাকলালা, যেখানে মূলত ওদের স্ট্র্যাটেজিক ওয়েপেন্স গুলি থাকে, কৌশলগত অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেড থাকে, সেখানে যেভাবে অ্যাটাক করে চলে এসেছিল এবং কিরানা হিলসের স্টক পাইলের টানেলের মুখে বোম মেরে চলে এসেছিল, তাতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং পাকিস্তান সরকার সেই সময় আমেরিকাকে ফোন করে বারবার বলতে থাকে যে যে কোনো মূল্যে আমাদের সাহায্য করুন, এ আমাদের আসল জায়গাতে হিট করে দিয়ে গেছে। পাকিস্তানের যখন বারবার কল থাকে তখন মার্কো রুবিও, সেখানকার জাতীয় উপদেষ্টা, তিনি ভারতের বিদেশ সচিবকে ফোন করেন, ভারতের বিদেশ সচিবকে বা বিদেশ মন্ত্রীকে ফোন করেন এবং ফোন করে বলেন যে পাকিস্তান যুদ্ধবিরতি চাইতে। আমাদের সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে নাথিং ডুইং, যুদ্ধবিরতি যে চাইছে, যে হাতে পায়ে ধরতে চাইছে তাদের বলুন, আর আমরা আমাদের অপারেশন জারি রাখবো। এই পরিস্থিতিতে আমরা যা শুনেছি, আমেরিকান এক্সপার্টরা, আমেরিকান মিডিয়াগুলি যা বলছে, আমরা তো জানি না, আমেরিকান মিডিয়া বলছে আমেরিকা কার্যত এরপর ধমক লাগায় পাকিস্তানকে, এবং সে কথা শুনে পাকিস্তান তখন 3:35 10ই মে সেখানকার ডিজিএমও মেজর জেনারেল কাসিফ, তিনি আমাদের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে ফোন করে বলেন যে আমরা আর পারছি না, যুদ্ধবিরতি চাই, এসকালেশন চাই না, ডিএসকালেশন চাই, অর্থাৎ আমরা উত্তেজনা প্রশমন চাই। ভারত বলে দেয় উত্তেজনা প্রশমন চান, গোলাগুলি বন্ধ করুন, ড্রোন পাঠানো বন্ধ করুন, তারপর আমরা ভেবে দেখব। সেদিনই 5টা থেকে এই যুদ্ধবিরতি চলতে থাকে। তারপরেও আমরা দেখেছি পরপর 2 দিন এই যুদ্ধবিরতি পাকিস্তান লঙ্ঘন করেছে। গতকালও 12 তারিখে আবার একবার 2 ডিজিএমওর কথাবার্তা হয়েছে এবং পাকিস্তান বলেছে তারা শান্তি চায়। দেখুন, এটাই স্পষ্ট হচ্ছে যে ভারত যদি আঘাত পেয়ে থাকতো, ভারত যদি প্রহার করে না থাকতো, ভারত যুদ্ধবিরতি চাইতো। যে মার খায়, যে ভয় পায়, সেই প্রীতির কথা বলে, এবং আমাদের এয়ার মার্শাল একে ভারতী সে কথা বলেছেন, ভয় বিনা না হই প্রীত, অর্থাৎ ভয় না পেলে কেউ পীড়িত করতে আসে না। পাকিস্তান পীড়িত করতে এসেছে, তার কারণ পাকিস্তানের উপর প্রহার হয়েছে, পাকিস্তানের উপর অ্যাটাক হয়েছে। আর আমেরিকা কি বলল? আমেরিকার কথায় ভারতের বিদেশ নীতিতে, ভারতের কনসিস্টেন্ট যে বিদেশ নীতি, তার কোনো মূল্য নেই। এবং ভারত কাশ্মীর প্রসঙ্গে এটা একটি দ্বিপাক্ষিক বিষয়, এবং কাশ্মীর প্রসঙ্গে আমেরিকার নাক গলানো মানেও না, কেউ নাক গলাক ভারত চায়ও না।